নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ শুনবেন জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালা পাহাড়। আসুন এখন গল্পটি শোনা যাক। সংসারে অবুঝকে বুঝাইতে যাওয়ার তুল্য বিরক্তিকর আর কিছু নাই। বয়স্ক অবুঝ শিশুর চেয়ে অনেক বেশি বিরক্তিকর। শিশু চাঁদ চাহিলে তাহাকে চাঁদের পরিবর্তে মিষ্টান্ন দিলে সে শান্ত হয়, শান্ত না হইলে প্রহার করিলে সে কাঁদিতে কাঁদিতে ঘুমাইয়া পড়িয়া শান্ত হয়। কিন্তু বয়স্ক অবুঝ কিছুতেই বুঝিতে চায় না এবং ভবির মতো ভুলিতেও চায় না। যশোদানন্দন বহু যুক্তি তর্ক দিয়াও বাপকে বুঝাইতে পারিল না। অবশেষে যাহাকে বলে তিক্ত বিরক্ত তাই হইয়া সে বলিল, তবে তুমি যা ইচ্ছে তাই করোগে, যাও দুটো হাতি কিনে আনোগে। কল্পিত হাতি দুইটা বোধ করি সুর ছাড়িয়া রংলালের গায়ে জল ছিটাইয়া দিল। রংলাল রাগিয়া আগুন হইয়া উঠিল। সেই হুঁকা টানিতেছিল। কথাটা শুনিয়া কয়েক মুহূর্ত ছেলের মুখের দিকে চাহিয়া রহিল। রংলাল বলিত, হাতি হাতি? বলি, ওরে হারামজাদা, কখনো আমি হাতি কিনবো বলেছি? যশোদা এ কথারও কোনো জবাব দিল না। সেও রাগে ফুলিতেছিল, গুম হইয়া বসিয়া রহিল। রংলাল এতক্ষণে বোধহয় হাতি কেনা কথাটার একটা জবাব খুঁজিয়া পাইয়াছিল। সেও এবার শ্লেষপূর্ণ স্বরে বলিল, হাতি কেন? দুটো ছাগল কিনবি বরং। ফলাও চাষ হবে বাঁশের ঝাড়ের মতো, ধানের ঝাড় হবে 3 হাত লম্বা শীষ। চাষার ছেলে নেকা পড়া শিখলে এমনই মুখ্যই হয় কিনা? বলি, হ্যাঁ রে মুখ্য, ভালো গরু না হলে চাষ হয়? লাঙল মাটিতে ঢুকবে 1 হাত করে, 1 হেঁটো হবে গদগদে মোলাম ময়দার মতো, তবে তো ধান হবে, ফসল হবে। রংলাল ধরিয়াছে, এবার সেই গরু কিনিবে। এ কেনার ব্যাপার লইয়া মতদ্বৈত হেতু পিতা পুত্রে কয়েকদিন হইতেই কথা কাটাকাটি চলিতেছিল। রংলাল বেশ বড় চাষি, তাহার জোত জমাও মোটা, জমিগুলিও প্রথম শ্রেণীর, চাষের উপর যত্ন অপরিসীম। বলশালী, প্রকাণ্ড যেমন তাহার দেহ, চাষের কাজে খাটেও সে তেমনি অসুরের মতো। কার্পণ্য করিয়া এক বিন্দু শক্তিও সে কখনো অবশিষ্ট রাখে না। বোধহয় এই কারণেই গরুর উপরেও তাহার প্রচণ্ড শখ। তাহার গরু চাই সর্বাঙ্গ সুন্দর, কাঁচা বয়স, বাহার রং, সুগঠিত শিং, সাপের মতো লেজ এবং আরও অনেক কিছু গুণ না থাকিলে গরু তাহার পছন্দ হয় না। আর একটা কথা, এ চাকলার মধ্যে তাহার গরুর মতো গরু যেন আর কাহারও না থাকে। গরুর গলায় সে ঘুঙুর ও ঘণ্টার মালা ঝুলাইয়া দেয়। 2টি বেলা ছেঁড়া চট দিয়া তাহাদের সর্বাঙ্গ ঝাড়িয়া মুছিয়া দেয়। শিং 2টিতে তেল মাখায়, সময়ে সময়ে তাহাদের পদ সেবাও করে। কোনোদিন পরিশ্রম বেশি হইলে তাহাদের পা টিপিতে টিপিতে বলে, আহা কেষ্টর জীব। গত কয়েক বৎসর অজন্মার জন্য এবং পুত্র যশোদাকে স্কুলে পড়াইবার খরচ বহন করিতে হওয়ায় রংলালের অবস্থা ইদানিং একটু অসচ্ছল হইয়া পড়িয়াছে। কিন্তু যশোদা এবার ম্যাট্রিক পাশ করিয়াছে, আর এবার ধানও মন্দ হয় নাই। এই জন্য এবার রংলাল ধরিয়া বসিয়াছে, ভালো গরু তাহার চাই। 1 জোড়া গরু গতবার মাত্র কেনা হইয়াছে, কিন্তু তাহাদের প্রতি রংলালের মমতা নাই। গরু 2টি ছোটও নয় এবং মন্দ কোনো মতে বলা চলে না, কিন্তু এই অঞ্চলে তাহাদের চেয়ে ভালো গরু অনেকের আছে।
যশোদা বলিতেছে, এ বৎসরটা ওতেই চলুক, আমি চাকরি বাকরি একটা কিছু করি, আর এবারও যদি ধান ভালো হয় তবে কিনো, এখনো আসছে বছর। কিনতে গেলে 200 টাকার কম তো হবেই না, সে টাকা এখন পাবো কোথা? টাকা কোথাও হইতে আসিবে সে রংলাল জানে না, তবে গরু তাহার চাই। অবশেষে রংলালের জিদি বজায় থাকিল। যশোদা রাগ করিয়াই আর কোনো আপত্তি করিল না। টাকার জোগাড় হইয়া গেল। যে গরু জোড়াটা তাহার ছিল সে জোড়াটা বেচিয়া হইল 100 টাকা। বাকি 100 টাকা সংস্থান করিয়া দিল যশোদার মা। সে রংলালকে গোপনে বলল, ওর সঙ্গে ঝগড়া করে কি হবে? তুমি গরু কিনে আনো না, কিনে আনলে তো কিছু বলতে পারবে না। রংলাল খুশি হইয়া বলিল, বেশ তাই করি, তারপর ও আপনার মাথা ঠুকুক কেনে। যশোদার মা বলিল, এ গরু দুটো বেচে দাও, আর এই নাও, এইগুলো বন্ধক দিয়ে ভালো গরু কিনো তুমি। ভালো গরু নইলে গোয়াল মানায়? সে আপনার গহনা কয়খানি রংলালের হাতে তুলিয়া দিল। রংলাল আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিল। যাক, রংলাল কাকড়ি সংগ্রহ করিয়া পাচুন্দি গ্রামের গরু মহিষের হাটে যাইবার সংকল্প করিল। বাছিয়া বাছিয়া মনের মতো 2টি গরু সে সংগ্রহ করিবে। পাচুন্দির হাটে প্রবেশ মুখে সে অবাক হইয়া দাঁড়াইয়া গেল। হ হ, এ যে ওরে বাস রে, এ যে হাজার হাজার রে বাবা। হাজার হাজার না হইলেও গরু মহিষ 2 মিলিয়া 1000 খানেক আমদানি পাচুন্দির হাটে হয়। আর মানুষ তেমনি অনুপাতে জুটিয়াছে। গরু মহিষের চিৎকারে মানুষের কলরবে অদ্ভুত কোলাহল ধ্বনিত হইতেছে। মাথার উপর সূর্য তখন মধ্যাকাশে। যেখানটায় জানোয়ার কেনা বেচা হইতেছে সেখানে 1 ফোঁটা ছায়া কোথাও নাই। মানুষের সেদিকে ভ্রুক্ষেপও নাই। তাহারা অক্লান্তভাবে ঘুরিতেছে। রংলাল সেই ভিড়ের মধ্যে মিশিয়া গেল। গরুগুলি এক জায়গায় গায়ে গায়ে ঘেঁষিয়া দাঁড়াইয়া আছে, চোখে চকিত দৃষ্টি। পাইকারগুলো চিৎকার করিতেছে ফেরিওয়ালার মতো, এই যায়, এই গেল। আরবি ঘোড়া। রংলাল তীক্ষ্ণ দৃষ্টিতে আপনার মনের মতো সামগ্রীর সন্ধান করিতেছিল। ওদিকটায় গোলমাল উঠিতেছে প্রচণ্ডতর। কান পাতা যায় না, মনে হয় যেন দাঙ্গা বাঁধিয়াছে। রংলাল ওই দিকটার পানেই চলিল। এদিকটা মহিষের বাজার। কালো কালো দুর্দান্ত জানোয়ারগুলিকে অবিরাম ছুটাইয়া লইয়া বেড়াইতেছে। পাইকারদের দল চিৎকার করিয়া বড় বড় বাঁশের লাঠি দিয়া অবিশ্রান্ত পিটিতেছে, আর জানোয়ারগুলো ছুটিয়া বেড়াইতেছে জ্ঞানশূন্যের মতো। কতকগুলো একটা পুকুরের জলে পড়িয়া আছে। নেহাত কচি বাচ্চা হইতে বুনো মহিষ পর্যন্ত বিক্রয়ের জন্য আসিয়াছে। কতকগুলোর পায়ের চামড়া উঠিয়া গিয়া রাঙা ঘা থকথক করিতেছে। আরও একটু দূরে আমগাছ ঘেরা একটা পুকুর পানেও লোকের ভিড়। রংলাল সেখানেও কি আছে দেখিবার জন্য চলিল। এই পাইকার মহিষ তাড়াইয়া আনিতেছিল। সহসা তাহার আস্ফালিত লাঠি গাছটা হাত হইতে খসিয়া রংলালের কাছেই আসিয়া পড়িল। রংলালের একটু রাগ হইল। সে লাঠি গাছা তুলিয়া লইল। পাইকারটার অবসর নাই। সে অত্যন্ত ব্যস্ততা প্রকাশ করিয়া বলিল, দাও দাও, লাঠি গাছটা দাও হে। যদি আমার গায়ে লাগতো তা তোমার লাগতো না, হয় টুকচা রক্ত পড়তো, আর কি হতো? রংলাল অবাক হইয়া গেল। রক্ত পড়তো, আর কি হতো? দাও দাও ভাই, দিয়ে দাও, হাত ফসকে হয়ে গেইছে, দাও। রংলালকে ভালো করিয়া দেখিয়া এবার পাইকার বিনয় প্রকাশ করিল।
লাঠি গাছটা দিতে গিয়া রংলাল শিহরিয়া উঠিল। এ কি, লাঠির প্রান্তে যে সূর্যের অগ্রভাগ বাহির হইয়া রইয়াছে। পাইকারটি হাসিয়া বলিল, উহার দেখে কাজ নেই, দিয়ে দাও ভাই। রংলাল বেশ করিয়া দেখিল, সূচের অগ্রভাগই বটে, একটা নয়, দুই তিনটা। হঠাৎ একটা শোনা কথা তাহার মনে পড়িয়া গেল। পাইকারেরা লাঠির ডগায় সূচ বসাইয়া রাখে, ওই সূচের খোঁচা খাইয়া মহিষগুলো এমন জ্ঞান শূন্যের মতো ছুটিয়া বেড়ায়। উহ! সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। পাইকারটা বলিল, কি কিনবে কর্তা? মহিষ কিনবে তো লও, ভালো মহিষ দিব, সস্তা দিব, আয় আয় বলিয়া রংলালকে দেখাইয়াই সেই মহিষগুলোকে ছুটাইতে আরম্ভ করিল। বাপরে বাপরে, বলিহারি বাপরে আমার, মধ্যে মধ্যে আবার আদরও সে করিতেছে। রংলাল আসিয়া উঠিল বাগানে। চারিপাশেই মহিষের মেলা, এগুলি বেশ হৃষ্টপুষ্ট আর অযথা তাড়নার ফলে ছুটিয়াও বেড়াইতেছে না। শান্তভাবে কোনটি বসিয়া কোনটি দাঁড়াইয়া চোখ বুজিয়া রোমন্থন করিতেছে। গরু এ বাগানে নাই। রংলাল সেখান হইতে ফিরিল, কিন্তু একেবারে বাগানের শেষ প্রান্তে আসিয়া থমকিয়া দাঁড়াইল। এ কি মহিষ না হাতি? এত প্রকাণ্ড বিপুলকায় মহিষ রংলাল কখনো দেখে নাই। কয়জন লোকও সেখানে দাঁড়াইয়াছিল। একজন বলিতেছিল, এ মোষ কে লেবে বাবা? পাইকারটা বলিল, এক লেবে ভাই রাজার জমিদারে, আর লেবে যার লক্ষ্মী নাই সেই। ঘুরছি তো ৫-৭ হাট, আবার কোথাও যাব। অন্য একজন বলিল, এ মোষ গেরস্তেতে নিয়ে কি করবে? এর হালের মুঠো ধরবে কে? তার জন্য এখন লোক খোঁজো। পাইকার বলিল, আরে ভাই, বুদ্ধিতে মানুষ বাঘ বশ করছে, আর এ তো মোষ। লাঙল বড় করলেই জানোয়ার জব্দ। এ লাঙল মাটিতে ঢুকবে ১.৫ হাত। রংলাল তীক্ষ্ণ প্রশংসমান দৃষ্টিতে মহিষ জোড়াটির দিকে চাইয়াছিল। বলিহারি বলিহারি দেহের অনুপাত, পাগুলি খাটো, আবক্ষ পঙ্ক হইতে অন্তত ২০ মণ ওজন তো স্বচ্ছন্দে ওই খাটো পায়ে খুঁটি দিয়া তুলিয়া লইবে। কি কালো রং, নিকষের মতো কালো। শিং দুইটির বাহার সবচেয়ে বেশি, আর দুইটি কি এক ছাঁচে ঢালিয়া গড়িয়াছে, যেন যমজ শিশু। কিন্তু দামে কি সে পারিবে? আচ্ছা, দেখাই যাক। হাট ভাঙিয়া শেষে লোকটি পর্যন্ত চলিয়া যাক, তখন দেখা যাইবে। পাইকারটাও তো বলিল, ৫-৭টা হাটে খরিদ্দার জুটে নাই। কথা তো শুধু টাকারই নয়, সকলেরই চেয়ে বড় কথা ওই জানোয়ার দুইটির বিপুল উদর। রংলাল এই মহিষ দুইটাই কিনিয়া ফেলিল। কিছুতেই সে প্রলোভন সম্বরণ করিতে পারিল না। ওই টাকাতেই তাহার হইল। পাইকারটাও কয়েকটা হাট ঘুরিয়া বিরক্ত হইয়া উঠিয়াছিল। অনেকগুলি টাকা তাহার এতদিন আবদ্ধ হইয়া আছে। সে যখন দেখিল সত্যই রংলালের আর সম্বল নাই, তখন ১৯৮ টাকাতেই মহিষ দুইটি রংলালকে দিয়া দিল। রংলালের মুখখানা উজ্জ্বল হইয়া উঠিল। সে কল্পনা নেত্রে দেশের লোকের সপ্রশংস বিস্ফারিত দৃষ্টি যেন প্রত্যক্ষ নিরীক্ষণ করিল। কিন্তু যত সে বাড়ির নিকটবর্তী হইল, ততই তাহার উৎসাহ ক্ষীণ হইয়া অবসাদ প্রবল হইয়া উঠিল। লেখাপড়া জানা ছেলেকে তাহার বড় ভয়। তাহার কথাবার্তার জবাব দিতে রংলালকে হাঁপাইয়া উঠিতে হয়। তাছাড়া এত বড় দুইটা জানোয়ারের উদর পূর্ণ করা তো আর সহজ নয়। একটাতেই দৈনিক ১ পণেরও বেশি খড় নস্যের মতো উদর সাৎ করিয়া ফেলিবে।
গিন্নি যশোদার মা কি বলিবে, মহিষের নাম শুনিলে জ্বলিয়া যায়। রংলাল মনে মনে চিন্তা করিয়া ক্লান্ত হইয়া অবশেষে এক সময় বিদ্রোহ করিয়া উঠে। কেন, কিসের ভয়, কাহাকেই বা ভয়? ঘরই বা কাহার, সম্পত্তির মালিকই বা কে? কাহার কথার অপেক্ষা করে সে? চাষ কেমন হইবে সে কথা কে জানে? রংলালের মনে হইল মাটির নিচে ঘুমন্ত লক্ষ্মীর যেন ঘুম ভাঙিতেছে। মাটির নিরন্ধ্র আস্তরণ লাঙলের টানে চৌচির করিয়া দিলেই মা ঝাঁপিখানি কাখে করিয়া পৃথিবী আলো করিয়া আসন পাতিয়া বসিবেন। এক হাঁটু দলদলে কাদা, কেমন সোদা সোদা গন্ধ। ধানের চারা 3 মূর্তি ধরিয়া বাড়িয়া উঠিবে। কিন্তু এ ভাবটুকুও তাহার স্থায়ী হয় না। সে আবার ছেলে ও স্ত্রীর মুখ মনে করিয়া স্তিমিত হইয়া পড়ে। মনে মনে সে তাহাদের তুষ্টি সাধনের জন্য তোষামোদ বাক্য রচনা আরম্ভ করিল। বাড়িতে আসিয়াই সে যশোদাকে হাসিতে হাসিতে বলিল, হাতি 1 জোড়া কিনলাম, তোর কথাই থাকলো। যশোদা মনে করিল, বাবা বোধহয় প্রকাণ্ড উঁচু 1 জোড়া বলদ কিনিয়াছে। সে বলিল, বেশি বড় গরু ভালো নয় বাপু, বেশ শক্ত গিট গিট গড়ন হবে, উঁচুতে খুব বড় না হয় সেই তো ভালো। এক মুখ হাসিয়া রংলাল বলিল, গরুই কিনি নাই আমি, মোষ কিনলাম। যশোদা সবিস্ময়ে বলিল, মোষ? যশোদার মাও বলিল, মোষ কিনলে তুমি? হ্যাঁ, আর এমন করে হেসো না বাপু তুমি, আমার গা জ্বলে যাচ্ছে। যশোদার মা ঝংকার দিয়া উঠিল, আহা হা, আগে তাই চোখেই একবার দেখো, দেখেই যা হয় বলো। লাও লাও, জলের ঘটি লাও, হলুদ লাও, চলো দুগ্গা বলে ঢুকাও তো। দেখিয়া শুনিয়া যশোদার মুখ আরো ভারী হইয়া উঠিল। সে বলিল, নাও, এইবার চালে খড় কগাছা টেনে নিয়ে নিও শেষে। ও কি সোজা পেট, এক একটির কুম্ভকর্ণের মতো খোরাক চাই, যুগীও কোথা হতে যোগাবে। যশোদার মা অবাক হইয়া মহিষ 2টাকে দেখিতেছিল। হুক ভয়ঙ্কর, তবুও একটা রূপ আছে যাহার আকর্ষণে মানুষকে চাইহা দেখিতে হয়। মহিষ 2টা ঈষৎ মাথা নামাইয়া তীর্যক ভঙ্গিতে সকলকে চাইহা দেখিতেছিল। চোখের কালো অংশের নিচে রক্তাভ সাদা নেত্র খানিকটা বাহির হইয়া পড়িতেছে। ভীষণ রূপের উপযুক্ত দৃষ্টি। রংলাল বলিল, দাও, পায়ে জল দাও। বাবারে, ওদের কাছে আমি যেতে পারবো না। না না না, এসো তুমি, কাছে এসো, কোনো ভয় নাই, চলে এসো তুমি, ভারী ঠান্ডা। যশোদার মা অত্যন্ত ভয়ে ভয়ে আগাইয়া আসে। মহিষ 2টি ফোঁস করিয়া নিঃশ্বাস ফেলিয়া কিছু বোধ করি বলিতে চাহে। রংলাল বলিল, আয়, খবরদার, মা হয় তোদের, ফ্যান দেবে, ভাত দেবে, ভুসি দেবে, বাড়ির গিন্নি চিনে রাখ। তবুও যশোদার মা সরিয়া আসিয়া বলিল, না বাপু, এই তেল সিঁদুর হলুদ তুমি দিয়ে দাও, ও আমি পারবো না, যে কালা পাহাড়ের মতো চেহারা। রংলাল বলিয়া উঠিল, বেশ বলেছ, একটা নাম থাকুক কালা পাহাড়। এইটাই বেশি মোটা, এইটাই হলো কালা পাহাড়। আর এইটার কি নাম বলো দেখি। একটু চিন্তা করিয়া সে আবার বলিল, আর এইটার নাম কুম্ভকর্ণ। যশোদা বলেছে, বেশ বলেছে। যশোদার মাও খুশি হইয়া উঠিল, কিন্তু যশোদা খুশি হইল না। রংলাল বিরক্ত হইয়া বলিল, গোমরা মুখ আমি দেখতে লারি, সে গুরুই হোক আর গোসাই হোক। রংলাল কালা পাহাড়ের পিঠে চড়িয়া কুম্ভকর্ণকে তাড়া দিতে দিতে তাহাদের নদীর ধারে চড়াইতে লইয়া যায় সকালেই, ফেরে বেলা 3টায়। শুধু যে এটা খড় বাঁচাইবার জন্য করে তাহা নয়, এটা তাহাকে খ্যাপার মতো পাইয়া বসিয়াছে।
বাড়ির সমস্ত লোক ইহার জন্য বিরক্ত, এমনকি যশোদার মা পর্যন্ত বিরক্ত হইয়া উঠিয়াছে। রংলাল হাসিয়া বলে, এবার খড় কত টাকার বেচি তা দেখ, খড় বেচেই একখানা গয়না তোমার হবে। যশোদার মা বলে, গয়নার জন্য আমার ঘুম হয় না, তোমাকে দিন রাত ছ্যাঁকা দিই, বলো তো তুমি। যশোদা বলে, যাবে কোনো দিন সাপের কামড়ে কিংবা বাঘের পেটে? সত্য কথা, নদীর ধারে সাপের উপদ্রব খুব, এবং বাঘও মাঝে মাঝে দুই একটা ছিটকাইয়া আসিয়া পড়ে। রংলাল সেসব গ্রাহ্যই করে না। সেই নদীর ধারে গিয়া একটা গাছতলায় গামছা বিছাইয়া শুইয়া পড়ে। মহিষ দুইটা ঘাস খাইয়া বেড়ায়। উহারা দূরে গিয়া পড়িলে সে মুখে এক বিচিত্র শব্দ করে, আ আ, অবিকল মহিষের ডাক। দূর হইতে সে শব্দ শুনিয়া কালা পাহাড় ও কুম্ভকর্ণ ঘাস খাওয়া ছাড়িয়া মুখ উঁচু করিয়া শোনে। তারপর উহারাও ওই আ আ শব্দে সাড়া দিতে দিতে দ্রুত বেগে হেলিয়া দুলিয়া চলিয়া আসে। কখনো কখনো বা ছুটিতে আরম্ভ করে। রংলালের কাছে আসিয়া তাহার মুখের দিকে চাইয়া দাঁড়ায়, যেন প্রশ্ন করে, ডাকিতেছ কেন? রংলাল দুইটার গালেই দুই হাতের একটা করিয়া চড় বসাইয়া দিয়া বলে, পেটে তোদের আগুন লাগুক, খেতে খেতে কি বেলা যাবে নাকি? এই কাছে পিঠে চড়ে খা। মহিষ দুইটা আর যায় না। তাহারা সেইখানেই শুইয়া পড়িয়া চোখ বুজিয়া রোমন্থন করে। কখনো বা নদীর জলে আকণ্ঠ ডুবিয়া বসিয়া থাকে। রংলাল ডাকিলে জল সিক্ত গায়ে উঠিয়া আসে। মাঠে যখন সে লাঙল চালায়, তখন প্রকাণ্ড বড় লাঙলখানা সজোরে মাটির বুকে চাপিয়া ধরে। কালা পাহাড় ও কুম্ভকর্ণ অবলীলাক্রমে টানিয়া চলে। প্রকাণ্ড বড় বড় মাটির চাই দুই ধারে উল্টাইয়া পড়ে। এক হাতেরও উপর গভীর তলদেশ উন্মুক্ত হইয়া যায়। প্রকাণ্ড বড় গাড়িটার একতলা ঘরের সমান উঁচু করিয়া ধানের বোঝা চাপাইয়া দেয়। লোকে সবিস্ময়ে দেখে, রংলাল হাসে। মধ্যে মধ্যে কালা পাহাড় ও কুম্ভকর্ণকে লইয়া বিষম বিপদ বাঁধিয়া উঠে। এক একদিন তাহাদের মধ্যে কি মনান্তর যে ঘটে। উহারা দুইটি যুদ্ধমান অসুরের মতো সামনাসামনি দাঁড়াইয়া ক্রোধে ফুলিতে থাকে। মাথা নিচু করিয়া আপন আপন শিং উদ্যত করিয়া সম্মুখের দুই পা মাটিতে ঠুকিতে আরম্ভ করে। তারপর যুদ্ধ আরম্ভ হইয়া যায়। এক রংলাল ছাড়া সে সময় আর কেহ তাহাদের মধ্যে যাইতে সাহস করে না। রংলাল প্রকাণ্ড একগাছা বাঁশের লাঠি হাতে নির্ভয়ে উহাদের মধ্যে পড়িয়া দুর্দান্তভাবে দুইটাকে পিটাইতে আরম্ভ করে। প্রহারের ভয়ে দুইটাই সরিয়া দাঁড়ায়। রংলাল সেদিন দুইটাকেই সাজা দেয়। পৃথক গোয়ালে তাহাদের আবদ্ধ করিয়া অনাহারে রাখে। তারপর পৃথকভাবে তাহাদের স্নান করাইয়া পেট ভরিয়া খাওয়াইয়া তবে একসঙ্গে মিলিতে দেয়। সঙ্গে সঙ্গে অনেক উপদেশও দেয়। ছি, ঝগড়া করতে লাই, একসঙ্গে মিলেমিশে থাকবি তবে তো। বৎসর তিনেক পরে অকস্মাৎ একদিন একটা দুর্ঘটনা ঘটিয়া গেল। গ্রীষ্মের সময় রংলাল নদীর ধারে বেশ কুঞ্জবনের মতো গুল্মাচ্ছাদনের মধ্যে নিশ্চিন্ত নিদ্রায় মগ্ন ছিল। কালা পাহাড় ও কুম্ভকর্ণ অদূরেই ঘাস খাইতেছিল। অকস্মাৎ একটা বিজাতীয় ফ্যাঁস ফ্যাঁস শব্দে ঘুম ভাঙিয়া চোখ মেলিয়াই রংলালের রক্ত হিম হইয়া গেল। নিবিড় গুল্ম বনটার প্রবেশ পথের মুখেই একটা চিতাবাঘ হিংস্র দৃষ্টিতে তাহারই দিকে চাইয়া আছে। হিংস্র লোলুপতায় দাঁতগুলো বাহির হইয়া পড়িয়াছে। ফ্যাঁস ফ্যাঁস শব্দ করিয়া
বোধহয় আক্রমণের সূচনা করিতেছে। রংলাল ভীরু নয়, সে পূর্বে কয়েকবার চিতাবাঘ শিকারে একটা বিশেষ অংশগ্রহণ করিয়াছে। রংলাল বেশ বুঝিতে পারিল সংকীর্ণ প্রবেশ পথের জন্যই বাঘটা ভিতরে প্রবেশ করিতে ইতস্তত করিতেছে, নতুবা ঘুমন্ত অবস্থাতেই সে তাহাকে আক্রমণ করিত। সে দ্রুত হামাগুড়ি দিয়া বিপরীত দিকে পিছাইয়া গিয়া কুঞ্জ বনটার মধ্যস্থলে প্রকাণ্ড গাছটাকে আড়াল করিয়া ডাকিতে আরম্ভ করিল, আ আ। মুহূর্ত মধ্যে উত্তর আসিল, আ আ। বাঘটা চকিত হইয়া কুঞ্জ বনটার মুখ হইতে সরিয়া আসিয়া চারিদিকে চকিত দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিল উহার দিকে অগ্রসর হইয়া আসিতেছে কালা পাহাড় ও কুম্ভকর্ণ। সেও দন্ত বিস্তার করিয়া গর্জন করিতে আরম্ভ করিল। রংলাল দেখিল কালা পাহাড় ও কুম্ভকর্ণের সে এক অদ্ভুত মূর্তি। তাহাদের এমন ভীষণ রূপ সে কখনো দেখে নাই। তাহারা ক্রমশ পরস্পরের নিকট হইতে সরিয়া বিপরীত দিকে চলিতেছে। কয়েক মুহূর্তের মধ্যেই দেখা গেল বাঘটার একদিকে কালা পাহাড়, অন্যদিকে কুম্ভকর্ণ। মধ্যে বাঘটা চঞ্চল হইয়া উঠিয়াছে। সে নিজের বিপদ বুঝিতে পারিয়াছে। বাঘটা ছোট, তবুও সে বাঘ। সে বোধহয় অসহিষ্ণু হইয়াই অকস্মাৎ একটা লাফ দিয়া কুম্ভকর্ণের উপর পড়িল। পর মুহূর্তেই কালা পাহাড় তাহার উদ্যত সিং লইয়া তাহাকে আক্রমণ করিল। কালা পাহাড়ের শৃঙ্গাঘাতে বাঘটা কুম্ভকর্ণের পিঠ হইতে ছিটকাইয়া দূরে পড়িয়া গেল। আহত কুম্ভকর্ণ উন্মত্তের মতো বাঘটার উপর নত মস্তকে উদ্যত শৃঙ্গ লইয়া ঝাঁপাইয়া পড়িল। কুম্ভকর্ণের শিং দুইটা ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং অপেক্ষাকৃত সোজা। একটা শিং বাঘের তলপেটে সোজা ঢুকিয়া দিয়া বাঘটাকে যেন গাঁথিয়া ফেলিল। মরণ যন্ত্রণা কাতর বাঘটাও নিদারুণ আক্রোশে তাহার ঘাটটা কামড়াইয়া ধরিল। এদিকে কালা পাহাড় আসিয়া বাঘটার উপর শৃঙ্গাঘাত আরম্ভ করিল। রংলাল তখন বাহির হইয়া আসিয়াছে। সেও দারুণ উত্তেজনায় জ্ঞান শূন্যের মতো চালাইতে আরম্ভ করিল তাহার বাঁশের লাঠি। কিছুক্ষণের মধ্যেই যুদ্ধমান দুইটা জন্তুই মাটিতে গড়াইয়া পড়িল। বাঘটার প্রাণ তখনও থাকিলেও অত্যন্ত ক্ষীণ শরীরে শুধু দুই একটা অতি ক্ষীণ আক্ষেপ মাত্র স্পন্দিত হইতেছিল। কুম্ভকর্ণ পড়িয়া শুধু সাপাইতেছিল, তাহার দৃষ্টি রংলালের দিকে। কুম্ভকর্ণ পড়িয়া শুধু হাঁপাইতেছিল, তাহার দৃষ্টি রংলালের দিকে। চোখ হইতে দরদর ধারে জল গড়াইতেছে। রংলাল বালকের মতো কাঁদিতে আরম্ভ করিল। বিপদ হইল কালা পাহাড়কে লইয়া। সে অবিরাম আ আ করিয়া চিৎকার করে আর কাঁদে। রংলাল বলিল, জোর নইলে থাকতে পারছে না, জোর একটা এই হাটেই কিনতে হবে। পরের হাটেই সে অনেক দেখিয়া চড়া দামে কালা পাহাড়ের জোর কিনিয়া ফেলিল। টাকা লাগিল অনেক, একটারই দাম দিতে হইল 150 টাকা। কিন্তু তবুও কালা পাহাড়ের যোগ্য সাথী হইল না। তবে এটার বয়স এখনো কাঁচা, এখনো বাড়িবে। ভবিষ্যতে 2-1 বৎসরের মধ্যেই কালা পাহাড়ের সমকক্ষ হইবে বলিয়াই মনে হয়। এই তো সবে 4খানি দাঁত উঠিয়াছে। কালা পাহাড় কিন্তু তাহাকে দেখিবা মাত্র ক্রুদ্ধ হইয়া উঠিল। সে শিং বাঁকাইয়া পা দিয়া মাটি খুঁড়িতে আরম্ভ করিল। রংলাল তাড়াতাড়ি কালা পাহাড়কে শিকলে আবদ্ধ করিয়া দূরে বাঁধিয়া বলিল, পছন্দ হচ্ছে না বুঝি ওকে? না, ওসব হবে না, মারলে হাড় ভেঙে দেবো তোমার তাহলে। হ্যাঁ। নূতনটাকেও বাঁধিয়া চাপ দিয়া সে বাড়ির ভিতর আসিয়া স্ত্রীকে বলিল, কালা পাহাড় তো খেপে উঠেছে,
একে দেখে সে রাগ করত। যশোদার মাকে বলিল, আহা বাপু, কুম্ভকর্ণকে বেচারা ভুলতে লাড়ছে, কতদিনের ভাব। কথাটা বলিয়াই সে স্ত্রীর দিকে চাইয়া ফিক করিয়া হাসিয়া বলিল, যেমন তোমাতে আমাতে। মরণ তোমার, কথা ছিঁড়ি দেখো কেনে, ওরা হলো বন্ধু। তা বটে। রংলাল পরাজয় মানিয়াও পুলকিত না হইয়া পারিল না। তারপর বলিল, ওঠো ওঠো, জল, তেল, সিঁদুর, হলুদ নিয়ে চলো। ঠিক এই সময়েই বাড়ির রাখালটা ছুটিয়া আসিয়া বলিল, ওগো মোড়ল মশাই, শিগগির এসো গো, কালা পাহাড় নতুনটাকে মেরে ফেলালে। সে কিরে, শেকল দিয়ে বেঁধে এলাম যে। রংলাল ছুটিয়া বাহির হইয়া গেল। রাখালটাও পিছনে পিছনে আসিতে আসিতে বলিল, গোজ উপড়ে ফেলাচ্ছে মশাই, আর যা ঘুমাচ্ছে, এতক্ষণ হয়তো মেরেই ফেলালে। রংলাল আসিয়া দেখিল রাখালটার কথা এক বিন্দু অতিরঞ্জিত নয়। শিকল সমেত খুঁটিটাকে উপড়াইয়া সে আবদ্ধ নতুন মহিষটাকে দুর্দান্ত ক্রোধে আক্রমণ করিয়া প্রহার করিতেছে। নতুনটা একে একে কালা পাহাড় অপেক্ষা দুর্বল এবং এখনও তাহার বাল্য বয়স উত্তীর্ণ হয় নাই। তাহার উপর আবদ্ধ অবস্থায় একান্ত অসহায়ের মতো পড়িয়া গিয়া সে শুধু কাতর আর্তনাদ করিতেছে। রংলাল মারিতে আরম্ভ করিল, কিন্তু তবু কালা পাহাড়ের গ্রাহ্য নাই। সে নির্মমভাবে নবাগতকে আঘাত করিতেছিল। বহু কষ্টে যখন কালা পাহাড়কে কোনো রূপে আয়ত্তাধীন করা গেল, তখন নূতন মহিষটার শেষ অবস্থা। রংলাল মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। যশোদা বলিল, ওকে আর ঘরে রাখা হবে না, বেচে দাও ওকে। ওর জোড়া আনলে ও আবার মারামারি করবে, ও মোষ গরম হয়ে গিয়েছে। রংলাল কথার উত্তর দিতে পারিল না। সে নীরবে ভাবিতেছিল। যশোদার কথার জবাব নেই। সে সত্যই বলিয়াছে, কালা পাহাড়ের মেজাজ খারাপ হইয়া গিয়াছে। মহিষের মেজাজ একবার খারাপ হইলে আর সে শান্ত হয় না, বরং উত্তরোত্তর সে অশান্তই হইয়া উঠে। কিন্তু তবু চোখ দিয়া জল আসে। দিন কয়েক পর রাখালটা আসিয়া বলল, আমি কাজ করতে লারব মশাই, কালা পাহাড় যেরকম ফোসা ইচ্ছে, কোনোদিন হয়তো মেরেই ফেলাবে আমাকে। রংলাল বলিল, যা, ফোঁস ফোঁস করা মোষের স্বভাব, কই চল দেখি দেখি। রংলাল কালা পাহাড়ের কাছে আসিয়া দাঁড়াইল। রক্তচক্ষু লইয়া রংলালের দিকে দৃষ্টিপাত করিয়া কালা পাহাড় তাহার মুখটা রংলালের কোলে তুলিয়া দিল। রংলাল পরম স্নেহে তাহার মাথা চুলকাইতে আরম্ভ করিল। কিন্তু রংলাল তো অহরহ কালা পাহাড়ের কাছে থাকিতে পারে না যে তাহাকে শান্ত করিয়া রাখিবে। অন্য কেহ গেলেই কালা পাহাড় অশান্ত স্বভাবের পরিচয় দেয়। মধ্যে মধ্যে মুখ তুলিয়া চিৎকার আরম্ভ করে, আ আ আ। সে ঊর্ধ্বমুখে হইয়া কুম্ভকর্ণকে খোঁজে। দড়ি ছিঁড়িয়া সে ডাকিতে ডাকিতে ওই নদীর ধারের দিকে চলিয়া যায়। রংলাল ভিন্ন অন্য কেহ তাহাকে ফিরাইতে গেলেই সে রুখিয়া দাঁড়ায়। সেদিন আবার একটা গরুর বাছুরকে সে মারিয়া ফেলিল। এই বাছুরটির সহিত উহাদের বেশ একটি মিষ্ট সম্বন্ধ ছিল। কুম্ভকর্ণ ও কালা পাহাড় যখন পূর্ণ উদরে রোমন্থন করিত, তখন সে আসিয়া তাহাদের পেটের তলায় মাতৃস্তনের সন্ধান করিত। কিন্তু সেদিন কালা পাহাড়ের মেজাজ ভালো ছিল না। বাছুরটা ডাবায় জাপ খাইবার জন্য আসিয়া তাহার মুখের সম্মুখ দেখে মুখ বাড়াইয়া দিল। কালা পাহাড় প্রচণ্ড ক্রোধে শিং দিয়া আঘাত করিয়া সরাইয়া দিল। যশোদা আর রংলালের অপেক্ষা করিল না। সে পাইকার ডাকিয়া কালা পাহাড়কে বিক্রয় করিয়া দিল। নিতান্ত অল্প দামে বেচিতে হইল।
পাইকারটা বলিল, 60 টাকাই হয়তো আমার লোকসান হবে, এ গরম মোষ কি কেউ নেবে মশাই? যশোদা অনেক কথা কাটাকাটি করিয়া আর 5টি টাকা মাত্র বাড়াইতে সক্ষম হইল। পাইকারটা কালা পাহাড়কে লইয়া চলিয়া গেল। রংলাল নীরবে মাটির দিকে চাইয়া রহিল। আ আ আ রংলাল তখনও চুপ করিয়া বসিয়াছিল। আ আ শব্দ শুনিয়া সে চমকিয়া উঠিল। সত্যই তো কালা পাহাড়। কালা পাহাড় ফিরিয়া আসিয়াছে। রংলাল ছুটিয়া গিয়া তাহার কাছে দাঁড়াইল। কালা পাহাড় তাহার কোলে মাথাটা তুলিয়া দিল। পাইকারটা আসিয়া বলিল, আমার টাকা ফিরে দেন মশাই, এ মোষ আমি নেব না। বাপরে বাপরে, আমায় জানে মেরে ফেলতো মশাই। জানা গেল খানিকটা পথ কালা পাহাড় বেশ গিয়াছিল, কিন্তু তাহার পরেই সে এমন খুঁট লইয়া দাঁড়াইল যে কাহার সাধ্য উহাকে 1 পা নড়ায়। পাইকারটা বলিল, লাঠি যদি তুললাম মশাই। ওরে বাপরে, সে কি ওর চাউনি রে! তারপর এমন তারা আমাকে দিলে আমি 8 কোষ ছুটে পালাই, তবে রক্ষে। তখন ও আপনার ফিরল, একেবারে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে এলো, আমার টাকা দেন মশাই। সে আপনার টাকা ফিরাইয়া লইয়া গেল। যশোদা বলিল, এক কাজ করো তবে, হাটে যাও বরং। রংলাল বলিল, আমি পারবো না। আর কে নিয়ে যেতে পারবে তুমি না গেলে? অগত্যা রংলালই লইয়া গেল। পথে সে অনেক কাঁদিল। এই হাট হইতেই কালা পাহাড়কে সে কিনিয়াছিল, কিন্তু ফিরিল সে হাসিতে হাসিতে। কালা পাহাড়কে কেহ কেনে নাই। ওই পাইকারটা সেখানে এমন দুর্নাম রটাইয়াছে যে কেহ তাহার কাজ দিয়াও আসে নাই। যশোদা বলিল, তবে শহরের হাটে যাও, এদিককার পাইকার ও হাটে বড় চায় না। রংলালকে যাইতে হয়। যশোদা লেখাপড়া জানা রোজগেরে ছেলে, সে এখন বড় হইয়াছে, তাহাকে লঙ্ঘন রংলাল করিতে পারে না। তার কালা পাহাড়কে রাখিবার কথা সে যে জোর করিয়া বলিতেও পারে না। অনেক ক্ষতি যে হইয়া গেল। মহিষটার দাম 150 টাকা, তারপর গো হত্যার জন্য প্রায়শ্চিত্তের খরচ 7-8 টাকা। এই 1 মাস চাষ বন্ধ হইয়া আছে, সে ক্ষতির মূল্য হিসাব নিকাশের বাহিরে। হাটে একজন পাইকার কালা পাহাড়কে দেখিয়া অত্যন্ত আগ্রহ প্রকাশ করিয়া কিনিল। এক বড় জমিদারের এমনই মহিষের বরাত আছে, দামও সে ভালোই দিল, 105 টাকা। রংলাল বলিল, এই দেখো ভাই, মোষটা আমার ভারী গা ঘেঁষা, এখন এইখানে যেমন বাধা আছে থাক, আমি চলে যাই, তারপর তোমরা নিয়ে যেও, নইলে হয়তো চেঁচাবে, দুষ্টুমি করবে। তাহার চোখ দিয়া জল পড়িতেছিল। পাইকারটা হাসিয়া বলল, তা বেশ, থাকুক এইখানেই, তুমি যাও। রংলাল তাড়াতাড়ি পা চালাইয়া একেবারে শহরের স্টেশনে ট্রেনে চাপিয়া বসিল। হাঁটিয়া ফিরিবার মতো শক্তি তাহার ছিল না। কিছুক্ষণ পরই পাইকার কালা পাহাড়ের দড়ি ধরিয়া টান দিল। কালা পাহাড় তাহার দিকে চাইয়া চকিত হইয়া চারিদিকে চাহিতে চাহিতে ডাকিতে লাগিল, আ আ আ। সে রংলালকে খুঁজিতেছিল, কিন্তু কই, সে কই? পাইকারটা লাঠি দিয়া মৃদু আঘাত করিয়া তাড়া দিল, চল চল। কালা পাহাড় আবার ডাকিল, আ আ আ। সে খুঁটি পাতিয়া দাঁড়াইল, চাইবে না। পাইকারটা আবার তাহাকে আঘাত করিল। কালা পাহাড় পাগলের মতো চারিদিকে রংলালকে খুঁজিতেছিল। কই, সে কই? না, সে তো নাই। কালা পাহাড় দুর্দান্ত টানে পাইকারের হাত হইতে আপন গলার দড়ি ছিনাইয়া লইয়া ছুটিল। এই পথ দিয়া তাহারা আসিয়াছে। ঊর্ধ্বমুখে সে ছুটিতেছিল আর প্রাণপণে ডাকিতেছিল, আ
আ আ আ। পাইকারটা কয়েকজনকে জুটাইয়া লইয়া কালা পাহাড়ের পথরোধ করিল, কিন্তু দুর্দান্ত কালা পাহাড় পিঠের উপর লাঠি বর্ষণ অগ্রাহ্য করিয়া সম্মুখের লোকটাকেই শিং দিয়া শূন্যে নিক্ষেপ করিয়া আপন পথ মুক্ত করিয়া উন্মত্তের মতো ছুটিল। কিন্তু এ কি, এসব যে তাহার সম্পূর্ণ অপরিচিত। শহরের রাস্তার দুই পাশে সারি সারি দোকান, এত জনতা, ওটা কি? একখানা ঘোড়ার গাড়ি আসিতেছিল। কালা পাহাড় ভয়ে একটা পাশের রাস্তা দিয়া ছুটিল। রাস্তায় লোকজন হৈ হৈ করিতেছিল, কার মোষ কার মোষ। ও কি অদ্ভুত আকার, বিকট শব্দ! একখানা মোটর কার আসিতেছে। কালা পাহাড়ের জ্ঞান লোপ পাইয়া গেল। তাহার মনশ্চক্ষে আপনার বাড়িখানি দেখিতেছিল, আর রংলালকে তারস্বরে ডাকিতেছিল। সে এবারে একখানা পানের দোকান চুরমার করিয়া দিয়া আবার বিপরীত দিকে ফিরিল। লোকজন প্রাণ ভয়ে ছুটিয়া পালাইতেছিল। কালা পাহাড়ও প্রাণ ভয়ে ছুটিতেছিল। দেখিতে দেখিতে দুইটা লোক জখম হইয়া গেল। কালা পাহাড় ছুটিতেছে আর রংলালকে ডাকিতেছে, আ আ আ। কিন্তু এ কি, ঘুরিয়া ফিরিয়া সে কোথায় যাইতেছে? কোথায়, কত দূরে তার বাড়ি? আবার সেই বিকট শব্দ, সেই অপরিচিত জানোয়ার। এবারে সে ক্রুদ্ধ বিক্রমে তাহার সহিত লড়িবার জন্য দাঁড়াইল। মোটরখানাও তাহারই সন্ধানে আসিয়াছে। পুলিশ সাহেবের মোটর পাগলা মহিষের সংবাদ পৌঁছাইয়া গিয়াছে। মোটরখানাও দাঁড়াইল। কালা পাহাড় প্রচণ্ড বিক্রমে অগ্রসর হইল, কিন্তু তাহার পূর্বেই ধ্বনিত হইল একটা কঠিন উচ্চ শব্দ। কালা পাহাড় কিছু বুঝিল না, কিন্তু অত্যন্ত কঠিন নিদারুণ যন্ত্রণা মুহূর্তের জন্য। তারপর সে টলিতে টলিতে মাটিতে লুটাইয়া পড়িল। সাহেব রিভলভার খাপে পুরিয়া সঙ্গের কনস্টেবলকে নামাইয়া দিলেন। বলিলেন, ডোম লোগোকো বোলাও। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়। ততক্ষণে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।